to wrap it up. Okay, thank you everyone. So let us begin our journey of Bravely Fought the Queen. আগের দিনকে আমরা এডওয়ার্ড দ্য সেকেন্ড শেষ করেছি, আজকে আমরা ব্রেভলি ফর দ্য কুইন শুরু করব। আগের দিন আমরা যে অ্যাটমসফিয়ারের মধ্যে ছিলাম, this atmosphere is completely and radically different. One is that of the Renaissance atmosphere, a Renaissance play. It's actually centering around the life of the Elizabethan period. This particular text is a different text. This is a text about the Indian life. And this play is sets on the 1990s India. 1990 দশকের ইন্ডিয়াতে এই প্লেট সেটিং এখনো অবধি আমরা যে সমস্ত টেক্সট তোমরা পড়েছো তার মধ্যে থেকে সবথেকে আধুনিক, সবথেকে মডার্ন ইন্ডিয়ান সোসাইটিতে তোমরা যে টেক্সটগুলো পড়ছো সেগুলো তোমাদের সমাজ থেকে অনেকটাই দূরে এখন অবধি যেগুলো পড়েছো। লাস্ট পড়েছো অনেক দেশের ক্লিয়ার লাইট অফ দ্য ডে, পার্টিশন ফিকশন 1980s এ লোকেটেড। এটা একেবারেই 1990 এর দশকে লোকেটেড, অনেকটা তোমাদের কাছে ব্যাঙ্গালোর শহরে লোকেটেড। এই প্লের স্পিরিটের সঙ্গে তোমরা অনেকেই রিলেট করতে পারবে। দিস প্লে is actually a drawing room drama. পুরো ড্রামাটাই is located inside the drawing room. আমরা বিভিন্ন ধরনের পরবর্তীকালে ড্রামা সম্পর্কে যখন জানবো আরো থিওরিটিক্যালি তখন জানতে পারবো, কিন্তু this is particularly and specifically a drawing room drama. ড্রয়িং রুমের মধ্যে কথাবার্তা চলছে, কনভারসেশন চলছে, and this conversation is revealing the rottenness, the inner rottenness of the Indian patriarchy. ভিতরে ভিতরে যে ভারতীয় সভ্যতার যে পুরুষতন্ত্র সেটা কিভাবে খোকলা করে দিয়েছে নারীদের স্বাধীনতা, নারী সুরক্ষা এবং একটা হিপোক্রেসির উপর দিয়ে কিভাবে পুরো বিষয়টা অপারেটেড হচ্ছে, এই পেট্রিয়ার্কাল স্ট্রাকচার, সেই বিষয়টা কিন্তু আমরা এই প্লে পড়তে পড়তে বুঝতে পারবো। 1990s ব্যাঙ্গালোরের অত্যন্ত একটা কন্টেম্পোরারি সোসাইটিতে এই প্লেটা অপারেট করছে। আমি এরপরে প্লের স্টোরি লাইন থেকে শুরু করে কাতানিকে যখন ইন্ট্রোডিউস করবো সেই বিষয়গুলো নিয়ে বলবো। তার আগে কয়েকটা আমি বিষয় বলে নিতে চাই, সেটা হচ্ছে মানে হোয়াই দিস প্লে ইজ ডিফারেন্ট ফ্রম দ্য আদার অ্যান্টিপেট্রিয়ার্কাল ড্রামা অর আদার অ্যান্টিপেট্রিয়ার্কাল স্টান্স। কিসের বেসিসে এটা ডিফারেন্স ক্রিয়েট করছে? এর বেসিক ডিফারেন্স ক্রিয়েট করছে দ্যাট ইট ডিপিক্টস আ হায়ার মিডল ক্লাস সোসাইটি অ্যান্ড দ্য সোসাইটি দ্যাট with which we are very much acquainted, যে সোসাইটিকে আমরা প্রত্যেকদিন দেখি, আমাদের চেনা জানা, আমাদের নিজেদের সোসাইটি বলি অনেক সময় আমাদের মনে হতে পারে, এবং যে সোসাইটিতে পেট্রিয়ার্কি ইনিশিয়াল লেভেলে দেখে বোঝা যায় না, সাবটেরিনিয়ান লেভেলে অপারেট করে, যেটা অনেক ক্ষেত্রেই আমার ক্লাস অনেক মহিলারাই করছে। নারী হিসেবে তোমরা সেটা বুঝতে পারবে, অনেক ক্ষেত্রে সেটা সাবটেরিনিয়ান লেভেলে, সেটা একটা সাবলিমিনাল লেভেলে অপারেট করছে, যেটা তোমরা হয়তো চট করে দেখে চিনতে পারো না এটা পুরুষতন্ত্র, কিন্তু আসলে সেটা একটা পুরুষতান্ত্রিক বিষয়। ফর এক্সাম্পল, অনেক ক্ষেত্রেই নারীদেরকে ভ্যালোরাইজ করা হয় ফর দেয়ার স্যাক্রিফাইস, কত স্যাক্রিফাইস করেছে ভাবা যায় না। এই যে তোমাকে ভ্যালোরাইজ করছে তোমার কাজের জন্য, যে তোমার স্যাক্রিফাইসের প্রশংসা করছে পুরুষতন্ত্র, তার মানেটা এটাই যে তোমার কাছ থেকে পুরুষতন্ত্র স্যাক্রিফাইস এক্সপেক্ট করে। তো এই যে সাবটেরিনিয়ান লেভেলে পেট্রিয়ার্কাল অপারেশনস অপারেট করছে, তোমার হাড়ের মধ্যে মজ্জার মধ্যে কখন পুরুষতন্ত্র ঢুকে পড়েছে তুমি বুঝতেও পারবে না, মহিলাদের মধ্যে এবং পুরুষদের মধ্যে তো বটেই। সেই যে না বোঝা বিষয়গুলো, একটু সাটল লেভেলের বিষয়গুলো দিয়ে এই ব্রেভলি ফর দ্য কুইন শুরু হবে এইভাবে, এবং আস্তে আস্তে আমরা দেখবো যে এই সাটল লেভেলের পেট্রিয়ার্কি কিভাবে এক্সপোজড হয়ে তার দাঁত নোক বার করে বেরিয়ে পড়ছে এই প্লের একেবারে শেষের দিকে। So this is actually the main theme of the play, the marginalization of the women. Question for examination এ Bravely Fought the Queen এর টাইটেল আমরা প্রশ্ন নিয়ে তো আলোচনা করবোই, আলাদা করে লিখে দেব। Bravely Fought the Queen এর টাইটেল পরে Bravely Fought the Queen কোথা থেকে এসছে, টাইটেলটা পরীক্ষায় খুব পড়ে। খুব লড়ি মার্দানি ও তো ঝাঁসি বালি রানী থি, একটা বিখ্যাত মারাঠি পোয়েম, সেখান থেকে এসছে। ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের যে মোটিভ বা থিম গোটা প্লে জুড়ে বিভিন্ন সময় ইউজ করা হয়েছে, এবং আমরা দেখবো এই প্লে যে বড় বউ
ডলি এবং আলকা, সেই ডলির মধ্যে এই ঝাঁসি বালি রানী, ঝাঁসির রানীর যে মোটিভটা, দ্য ফার্স্ট উইমেন ফ্রিডম ফাইটার বলা হয়, প্রথম মহিলা স্বাধীনতা সংগ্রামী, সেই মোটিভটা মানে সে পুরুষতন্ত্রের বিপক্ষে লড়ছে, শুধুমাত্র ব্রিটিশদের বিপক্ষে নয়, পুরুষতন্ত্রের বিপক্ষে লড়ছে। সে এই আইডিয়া যে একজন রানী হয়ে যুদ্ধে সে লড়াই করতে যেতে পারবে না, সেই আইডিয়ার বিপক্ষে লড়ছে, নিজের সন্তানকে পিছনে বেঁধে যখন ব্রিটিশদের এগেইনস্টে লড়ছে, সেই ভেরি আইডিয়া অফ দ্য পেট্রিয়ার্কি that women cannot fight a war, তার বিপক্ষে লড়ছে। সেই মোটিভটা কেমন করে 1990 দশকের ব্যাঙ্গালোরে কয়েকটা হায়ার মিডল ক্লাস ফ্যামিলির মধ্যে অপারেট করছে, সেই বিষয়ের দিকে আমরা তাকাবো। So this is a very very modern play. Dattani is a very powerful playwright. আমি ব্যক্তিগতভাবে মাহেশ দাত্তানির সঙ্গে আমার বহুবার পরিচয় ঘটেছে, নরেন্দ্রপুরের সেমিনার থেকে শুরু করে অন্যান্য জায়গাতে। ইজ আ ভেরি ভেরি ব্রাইট পার্সোনালিটি, a very knowledgeable one. এই মুহূর্তে ভারতবর্ষে যারা থিয়েটার লেখেন, নাট্য চর্চা করেন, তাদের মধ্যে অন্যতম বিখ্যাত মানুষ দাত্তানি। সো সেই মহেশ দাত্তানির ব্রেভলি ফর দ্য কুইন আজকে আমরা পড়তে যাব। আমি কয়েকটা ইন্ট্রোডাক্টরি ইম্পর্টেন্ট মেসেজ তোমাদেরকে দিলাম। তোমরা যদি তোমাদের স্টাডি মেটেরিয়াল গুলো একটু চেক করো, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি তোমাদের এই যে আমার যে পাওয়ার পয়েন্ট, সেই পাওয়ার পয়েন্টের পিডিএফটা আমি তোমাদের সঙ্গে অলরেডি শেয়ার করেছি। এখান থেকে আমি পড়াবো এবং তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে অনেকগুলো এমনি আর্টিকেল এবং একটা স্টাডি মেটেরিয়ালও দিয়েছি। এই স্টাডি মেটেরিয়ালটা একটু ফলো করো। এই চ্যাপ্টার 6 ব্রেভলি ফর দ্য কুইন এ স্কিভিড ফ্যামিলি, এখানে মোটামুটি পুরো প্লেটারই ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে এই প্লেটার যে বেসিক ইনফরমেশন, ক্রিটিকদের কোট সবই রয়েছে, যে কোনো আনসার লিখতে পারবে। এই পরীক্ষায় খুবই কোয়েশ্চেন পড়ে ডেলিনিয়েশন অফ দ্য উইমেন অ্যাজ মার্জিনালাইজড আইডেন্টিটি বা ইমানসিপেশন অফ দ্য উইমেন অ্যাজ ডিপিক্টেড, এই কোয়েশ্চেনটা অনেক সময় পড়ে, এটা এই আর্টিকেল থেকে ভালো করে লিখতে পারবে। এছাড়াও যে কোয়েশ্চেনটা পরীক্ষায় পড়ে সেটা হচ্ছে ইউজ অফ দ্য সিম্বল অ্যান্ড দ্য ইমেজারি ইন ব্রেভলি ফর দ্য কুইন। 10 নম্বরের প্রশ্ন করে, এটা তো নন ডিটেল টেক্সট, সেইটাও আমার এই পাওয়ার পয়েন্টের মধ্যে পাবে। ফলে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স একবার বলে দিচ্ছি, আবার পরে রিপিট করব। একবার বলে দিচ্ছি, তার কারণটা হচ্ছে যাতে প্লেটা পড়ার সময় মাথায় থাকে আর কি পুরো জিনিসটা। 1 নম্বর হচ্ছে দ্য টাইটেল অফ দ্য ব্রেভলি ফর দ্য কুইন, which is an allusion to the ঝাঁসি কা রানী লক্ষ্মীবাই। কিভাবে আমরা পরে দেখব। The second is of course the character of the Dolly and Alka, the two main female protagonists. The character of the 3 female protagonists, in fact Dolly, Alka and Ba is actually their mother-in-law and she herself represents matriarchy. তিনি মাতৃতন্ত্রকে রিপ্রেজেন্ট করেন এবং তিনি বেসিক্যালি পুরুষতন্ত্রের একটা এক্সটেনশন, কিছুই নয়। কিভাবে একজন শাশুড়ি নিজে এক সময় নারী হয়ে এই স্ত্রীদের উপরে তাদের আমরা বলতে পারি যে পেট্রিয়ার্কি যে অত্যাচার এক্সটেন্ড করাচ্ছে, তার কথা আমরা এই প্লে জুড়ে দেখতে পাবো। ফলে এই গল্পের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অবশ্যই 3 ইম্পর্টেন্ট ফিমেল ক্যারেক্টার্স। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অবশ্যই ইমানসিপেশন অফ দ্য উইমেন বা মার্জিনালাইজেশন অফ উইমেন, কতটা স্বাধীনতা হচ্ছে বা কতটা মার্জিনালাইজ থাকছে এই প্লে জুড়ে। অ্যান্ড ডেফিনেটলি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সিম্বল, অনেক ধরনের সিম্বল এই প্লে জুড়ে আছে। আমরা দেখব বনসাই ট্রি সিম্বল আছে। বনসাই আমরা জানি, আমরা আরো ডিটেইলে দেখব। বনসাই মানে একটা এমন একটা গাছ যার ডিস্টর্টেড গ্রোথ করা হয়, তার গায়ে বিভিন্ন সময় সুতো লাগিয়ে, বিভিন্ন সময় তার লাগিয়ে একটা বিরাট বড় অশ্বত্থ গাছ, যেটা ধরা যাক প্রায় 40 ফুট হওয়ার কথা, তাকে একটা ঘরের মধ্যে 5 ফুটের একটা ছোট্ট মতো গাছে তাকে আমি ট্রান্সফর্ম করছি, বা 3 ফুট বা 4 ফুটে। তো এই যে কাজটাকে, এটাকে বলা হয় বনসাই। বনসাই ইজ আ ভেরি সফিস্টিকেটেড ফর্ম অফ দ্য গার্ডেনিং। এই সফিস্টিকেটেড ফর্ম অফ দ্য গার্ডেনিং এর ইমেজারিটাকে ইউজ করা হচ্ছে উইমেনদের স্টান্টেড গ্রোথকে সিম্বলাইজ করার জন্য। এরকম অনেকগুলো সিম্বল আমরা গোটা প্লে জুড়ে পাবো। ফলে সিম্বল ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অফ দিস প্লে। ফলে আমরা কয়েকটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের কথা বললাম, ব্রেভলি ফর দ্য কুইন এর থিমটা বললাম। এবার আমরা ডাইরেক্টলি ব্রেভলি ফর দ্য কুইন নিয়ে আলোচনা করতে শুরু করব। বেশ, তাহলে আমরা শুরু করি। So this is the title cover book of the Bravely for the Queen, published by the Penguin. যারা পেঙ্গুইনের বইটা কিনেছো অবশ্যই কিনে রাখো টেক্সটটা পড়ার জন্য। তারা জানো যে এটা Bravely for the Queen এর টেক্সট।
আমরা এই গল্পের থিম কনটেক্সট অ্যানালিসিস এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার আগে আমরা একবার দেখে নেব হু ইজ মহেশ দাতানি। Mahesh Dattani is actually a very famous playwright of India. He's an Indian director, he is an actor, he is a playwright, and basically he plays many roles into one. So he's an Indian director, actor, playwright, and writer. And he wrote plays like Final Solutions, বিখ্যাত বেশ কয়েকটা প্লে রয়েছে। ওনার জন্ম 1958 সালে, এখনো তিনি ভীষণভাবেই অ্যাক্টিভ। রাইট নাও হি ইজ 62 or something like that, and he wrote many plays. Final Solutions, Dance Like a Man, Bravely for the Queen, On a Muggy Night in Mumbai, Tara, 30 Days in September, The Big Fat City. মহেশ দাত্তানির যে লেখার স্টাইল, সেই লেখার স্টাইলের মধ্যে কনটেম্পোরারি বিভিন্ন জিনিস, ফর এক্সাম্পল শহর কেন্দ্রিক সভ্যতা। আমরা জানি ব্যাঙ্গালোরের আইটি বিজনেস, ব্যাঙ্গালোর ইজ জেনারেলি নোন অ্যাজ অ্যান আইটি হাব। তো সেখানকার বিভিন্ন ক্যারেক্টার, তার সঙ্গে সঙ্গে মহেশ দাত্তানিস প্লে পেট্রিয়ার্কি, পুরুষতন্ত্র একটা অন্য চেহারা নেয়, তার দাঁত নখ বেরিয়ে আসে, সেই জিনিসটাকে তিনি ডিপিক্ট করেন। দাত্তানি হিমসেলফ অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টস দ্য LGBTQ সোসাইটি। আমি তোমাদেরকে খানিকটা পড়াতে গিয়ে বলেছিলাম এডওয়ার্ড দ্য সেকেন্ডের ক্লাসে, হোয়াট ইজ LGBTQ। আমরা যদি ফেমিনিজমের বিভিন্ন মুভমেন্ট দেখি, তাহলে ফেমিনিজমের যে লাস্ট মুভমেন্ট, যেটা ফোর্থ ওয়েভ মুভমেন্ট বলে বা থার্ড ওয়েভ থেকে LGBT কে ফেমিনিজমের পার্ট হিসেবে ধরা হয়। LGBT basically denotes to lesbian, gay, bisexual, and transvestite. It's an initialism that stands for these communities: lesbian, gay, bisexual, and transgender. Lesbian means that kind of sexual community which is attracted towards women, the women being attracted to women. Gay means the men being attracted to men. Bisexual means a sexual orientation which is attracted to the same sex as well as the different sex. It accommodates both the sexes. And transgender means the personality which actually strongly believes that people have a gender identity or gender expression that differs from the sex that were assigned with at the birth. তারা জন্মেছে যে সেক্সুয়াল ওরিয়েন্টেশন নিয়ে, সেই সেক্সুয়াল ওরিয়েন্টেশনে তারা বিলং করে না। এইটা তাদের নিজস্ব সাবজেক্টিভ পারসেপশন। ফলে এই নিয়ে 1990 এর দশক থেকে যে মুভমেন্ট শুরু হয় অত্যন্ত সারা পৃথিবী জুড়ে, দিস ইজ অ্যাকচুয়ালি দ্য সিক্স ব্যান্ড রেইনবো ফ্ল্যাগ রিপ্রেজেন্টিং দ্য LGBT কমিউনিটি। আমরা জানি ফেমিনিজমের একটা অত্যন্ত ইম্পর্টেন্ট মুভমেন্ট হচ্ছে LGBT, এবং আমরা এই গল্পের মধ্যেও LGBT ক্যারেক্টার খুঁজে পাবো, যেরকম ভাবে আমরা একটা হোমোসেক্সুয়াল ক্যারেক্টার গেবস্টেনের মধ্যে দেখেছি। ফলে দাত্তানি যে বিষয়টার বিপক্ষে লড়ছেন সেটা কেবলমাত্র পেট্রিয়ার্কি নয়, আর একটা অত্যন্ত ইম্পর্টেন্ট কনসেপ্ট দ্যাট ইজ নোন অ্যাজ হেটেরোনর্ম্যাটিভিটি। Heterosexuality means the attraction of a man towards women or a women towards a man, যেটাকে আমরা ন্যাচারাল কোট আনকোট সো কল্ড আমাদের সোসাইটি যেটাতে বিশ্বাস করে কোট আনকোট ন্যাচারাল সেক্সুয়াল ওরিয়েন্টেশন বলে। Heteronormativity is the belief that heterosexuality is the default, preferred or normal mode of the sexual orientation. এটা বলা হয় যে এই নরমাল। এই নিয়ে বহু প্রশ্ন আছে, বহু বিজ্ঞানীরা এই নিয়ে প্রশ্ন করেছেন যে প্রকৃতিতে 570 কমিউনিটি আর অলমোস্ট হোমোসেক্সুয়ালস, দেন ওয়াই হেটেরোসেক্সুয়ালিটি ইজ নরমাল। ফলে এই নিয়ে অ্যাটাক এবং কাউন্টার অ্যাটাকের খেলা আমাদের সোসাইটিতে প্রচুর চলেছে। Basically, heteronormativity assumes that the gender binary and that sexual and marital relations are most fitting between people and the opposite sex. এই heteronormativity ও অ্যাটাকের জায়গা, কোনো কিছুকে ন্যাচারাল বা এটাই হচ্ছে একেবারে কনক্লুসিভ স্টেটমেন্ট, সেইটার বিপক্ষে এই LGBT কমিউনিটি রুখে দাঁড়ায়। এবং এই প্লেটা দাত্তানি যে কোনো প্লেই, আমরা দাত্তানি যে কটা প্লের নাম করলাম, মাগি নাইট ইন মুম্বাই, ডান্স লাইক আ ম্যান, এই প্রত্যেকটাই অনেক ক্ষেত্রেই LGBT কমিউনিটির মার্জিনালাইজড ভয়েস, এক্সক্লুডেড ফ্রম দ্য সোসাইটি, তাদের যে মার্জিনালাইজড সেক্সুয়াল ওরিয়েন্টেশন, তাদের যে পার্শ্বরেখায়িত যে গলার কণ্ঠস্বর, সেটাকে সামনে নিয়ে আসে।
এবং এই হেটেরোনর্ম্যাটিভিটি এবং পেট্রিয়ার্কির এগেইনস্টে একসঙ্গে আক্রমণ করে। আশা করছি তোমাদেরকে আমি দাত্তানির প্লের যে স্পিরিটটা, সেই স্পিরিটটা বোঝাতে পারছি। আমরা এগিয়ে যাব। দাত্তানি বেশ কয়েকটা প্লের আমি নাম বললাম, ফাইনাল সলিউশনস, ডান্স লাইক আ ম্যান, ব্রেভলি ফর দ্য কুইন, এন্ড বাগি নাইট ইন মুম্বাই, তারা মাস্টার্সে থাকে অনেক ক্ষেত্রেই, 30 days in September এবং বিগ ফ্যাট সিটি রেফার্স টু মুম্বাই। দাত্তানি বম্বেতে কাজ করেছেন, ব্যাঙ্গালোরে কাজ করেছেন। He is the first playwright in English to be awarded the সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড, সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছে এবং তার প্লে বিভিন্ন এমিনেন্ট ডিরেক্টর অরবিন্দ দাউর, অ্যালেক পদমসি, লিলি দুবে এরা বিভিন্ন সময় ডিরেক্ট করেছে। ফলে দাত্তানি জন্মেছিলেন ব্যাঙ্গালোরে to a Gujarati parents. He went to the Baldwin Boys High School, which is a very prestigious high school in Bangalore, and then went on to join St. Joseph's College, Bangalore. ফলে খুবই ভালো ভালো জায়গাতে দাত্তানি পড়েছেন। দাত্তানি began his career as a copywriter in an advertising firm. বুঝতে পারছো, কেরিয়ার শুরু অ্যাডভার্টাইজিং এজেন্সি দিয়ে, ফলে ঝকঝকে একটা কন্টেম্পোরারি পার্সোনালিটির অধিকারী দাত্তানি। In 1986 he wrote his first full-length play, Where There Is a Will, and since 1995 মহেশ দাত্তানির ব্রেভলি ফর দ্য কুইন লেখা হচ্ছে প্রবাবলি 1991 এই সময়। 95 থেকে he has been working as a full-time theater professional, and he has also worked with his father in the family business. Dattani is also a film director, film direction করেছেন দু একটা, and his debut film is Mango Souffle, adapted from one of his plays. He also wrote and directed the movie Morning Raga. Morning Raga অমিত চৌধুরীর উপন্যাস অবলম্বনে যে বই, ইংলিশে যে বইটা, it's an Indian film in English. He actually wrote the directed the movie The Morning Raga. So this is দাত্তানি। দাত্তানির পার্সোনালিটির সঙ্গে তোমরা একেবারে আধুনিক ভারতবর্ষের একজন আধুনিক মানুষ, who is an advertising agency-তে কাজ করছে, convent educated man, very bright, very intelligent, fighting against any kind of patriarchal and heteronormative norms, এইরকম একটা মানুষকে তোমরা খুঁজে পাবে। আমি একটা প্লে তালিকা এখানে করে দিয়েছি, তার বিভিন্ন প্লে বিভিন্ন সময়ে পাবলিশড হয়েছে। ব্রেভলি ফর দ্য কুইন 91 সালে পাবলিশড হয়েছে। শুরু হচ্ছে Where There Is a Will 1988, Dance Like a Man 1989, তারা খুবই বিখ্যাত প্লে 1990, Seven Circles Round the Fire, it refers to the marriage, of course, marriageর যে বিভিন্ন problems of the institution of marriage তাই নিয়ে। The Murder That Never Was 2000, 30 Days in September 2001, প্রচুর প্লে 2012 সালে The Big Fat City। ফলে অনেক নাটক দাত্তানি লিখেছেন। দাত্তানি is a trained dancer, which is dancer come actor come playwriter, ফলে একজন অত্যন্ত ব্রাইট পার্সোনালিটি। আশা করছি দাত্তানির সঙ্গে তোমাদেরকে আমি ঠিকমতো করে পরিচয় করাতে পেরেছি। এরপরে আমরা ডাইরেক্টলি চলে যাব এই প্লের যারা ক্যারেক্টার, এই প্লের যারা চরিত্র তাদের দিকে। এই প্লের চরিত্রগুলোকে বলবার আগে আমি জাস্ট একবার বলে দিতে চাই এই যে গল্পটা, এই গল্পটার মেন ফোকাসটা কি, জাস্ট মানে চরিত্রকে ইন্ট্রোডিউস করার আগে গল্পের ফোকাসটা একটু দেখিয়ে দিতে চাই। সো ফার্স্ট স্টেজড ইন মুম্বাই। তোমরা কি দেখতে পাচ্ছ আমার স্ক্রিন? দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। Right. So first staged in Mumbai in 1991, Bravely for the Queen juggles between the two spaces of the center stage, where an empirical drama removes the mask of the hypocrisy from a seemingly normal urban household. Barbar bolchi, this play is about hypocrisy. This play is about mask, mukhosh pore thaka. Eliot বিখ্যাত কথা ছিল that we wear our mask so well that our mask become your face. তুমি এমন করে নিজের মুখের মধ্যে মুখোশ পরে আছো যে তোমার মুখটাই মুখোশ হয়ে গেছে, তুমি খেয়াল করছো না। So this is a play that removes the mask of the hypocrisy from a seemingly normal urban household. তুমি 1990 দশকে বা এখন কোন একটা ব্যাঙ্গালোরের মাল্টি স্টোরি বিল্ডিং এর একটা নরমাল আরবান হাউসহোল্ডে যাও, তোমার মনে হবে সব ঠিক আছে, কোথাও কোনো ভুল নেই, একেবারে সাজানো গোছানো সংসার, যেখানে টপ সেখানে টপ, যেখানে গাছ সেখানে গাছ, এভরিথিং ইজ ইন প্লেস, এভরিথিং ইজ ইন রাইট পজিশন।
কিন্তু আস্তে আস্তে তুমি তাদের সংসারের ভিতরে যাও, ভিতরের ভিতরের মুখোশগুলোকে দেখতে পাও। সৃজিত মুখার্জির সিনেমার একটা বিখ্যাত গান আছে, তোমার তোমার মুখের ভিতর যাই, সরি তোমার তোমার শরীর কি ভিতর যাই চামড়া পোড়ার গন্ধ পাই, ঠিক আছে? মানে মানুষের ভিতরে গেলে, তাদের চামড়ার ভিতরে গেলে তবে তো মানুষকে চেনা যায়, গোয়িং বিয়ন্ড দ্য স্কিন। ফলে দিস প্লে is actually gradually building an atmosphere which is about a normal urban household. কিন্তু আস্তে আস্তে যখন আমরা ভেতরে ঢুকবো, আমরা ভিতরে এই চামড়া পোড়ার গন্ধ পাবো, হিপোক্রেসির গন্ধ পাবো, নারীদের অত্যাচারের কাহিনী পাবো, জোর করে চাপিয়ে দেওয়া একটা রিপ্রেসিভ, অপ্রেসিভ অ্যান্ড সাপ্রেসিভ সোসাইটি, তার কথা পাবো। এবং আমরা আমরা একটু পরে স্টেজ ডাইরেকশন, স্টেজের স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। তার আগে অল্প করে বলে রাখি যে এই প্লে, মানে দিস পার্টিকুলার প্লে, the structure, the stage structure of this play is very unique, because in this play we are actually presented with a 3-story building. আমরা একটু পরে দেখব যে নাটকটা যেখানে হচ্ছে এটা কিন্তু এমনি প্রসিনিয়াম থিয়েটার নয়। আমরা কাকে প্রসিনিয়াম থিয়েটার বলে একবার দেখে নেব, জাস্ট একবার বলে নিয়ে আসছি। প্রসিনিয়াম থিয়েটার হচ্ছে, তোমরা নাটক পড়তে গেলে কিন্তু নাটকের বিষয় একটু জানতে হবে, মানে তাহলে নাটকটি ইজ অ্যাবাউট পারফরমেন্স করে নাটক বুঝতে হয়। তাকে প্রসিনিয়াম থিয়েটার বলে একবার দেখে নাও। মানে তোমাদের ট্র্যাডিশনাল যে কনসেপশন অফ থিয়েটার ইজ নোন অ্যাজ দ্য প্রসিনিয়াম থিয়েটার। ইট ইজ নোন বিকজ অফ ইটস প্রসিনিয়াম আর্ক। দেখতে পাচ্ছি আর্ক গুলো, এটা হচ্ছে প্রসিনিয়াম থিয়েটার, গ্লোব থিয়েটার, ব্ল্যাকফ্রায়ার্স থিয়েটার, যে কোনো বড় বড় ব্রিটিশ থিয়েটার বা ধরা যাক আমাদের বলো মিনার্ভা, এগুলো প্রত্যেকটাই প্রসিনিয়াম থিয়েটার। অর্থাৎ উইং রয়েছে, উইং এর এখান দিয়ে, নাটকের এখান দিয়ে লোকজনরা ঢুকতে পারবে, যারা অ্যাক্টরস এন্ড অ্যাক্ট্রেস। দিস ইজ নোন অ্যাজ দ্য ফার্স্ট ওয়াল, দিস ইজ নোন অ্যাজ দ্য সেকেন্ড ওয়াল, ঠিক আছে? এন্ড দিস ইজ নোন অ্যাজ দ্য থার্ড ওয়াল। থার্ড ওয়ালটা কোথায়? থার্ড ওয়ালটা পেছনে, থার্ড ওয়ালটা হচ্ছে পিছনে, মানে যেখানে লোকেশন এবং জিওগ্রাফিক্যাল লোকেশন এটাকে ডিনোট করে। তাহলে যাক শেক্সপিয়ারের ম্যাকবেথ যখন একটা অন্ধকার জায়গার মধ্যে হচ্ছে, যারা বড় বড় শেক্সপিয়ারের ডিরেক্টর তারা পেছনের দিকটা কি ন্যাচারালি ওরকম হিথের মতো দেখতে করে দেবে। বা ফর এক্সাম্পল এবার মনে আছে একজন বিখ্যাত ডিরেক্টর যিনি হ্যামলেটের, কেভিন ভ্যান গগ প্রবাবলি, যিনি হ্যামলেটের গোটা প্লেটা স্টেজ করেছিলেন একটা ব্রেনের ভিতরে, একটা ব্রেনের ভিতরে, পেছনে একটা বিরাট বড় ব্রেনের ছবি। তার মানে কি গোটা হ্যামলেটের প্লেটা is happening inside the brain of the Hamlet. Hamlet is actually contemplating to be or not to be, to commit the suicide or not to do this work or not to, this kind of procrastination, এটা পুরোটা হ্যামলেটের মাথার মধ্যে ঘটছে। ফলে হ্যামলেটের ব্রেনটা পেছন দিকে রাখো, অন্য কোনো লোকেশন না। বুঝতে পেরেছো? নাটক নিয়ে কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট করা সম্ভব। ফলে প্রসিনিয়াম থিয়েটার হচ্ছে ট্র্যাডিশনাল থিয়েটার, যেখান দিয়ে এইভাবে প্রসিনিয়াম আর্ট থাকে, এখানে স্টেজের লোকেরা বসে থাকে, এই যে অডিয়েন্সরা যেখানে বসে আছে তুমি আমি, দ্যাট ইজ নোন অ্যাজ দ্য ফোর্থ ওয়াল। মনে থাকবে, ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। পরবর্তীকালে বিভিন্ন সময় জিজ্ঞেস করা হয় মাস্টার ডিগ্রি এন্ট্রান্স কোয়েশ্চেন থেকে বিভিন্ন জায়গাতে, হোয়াট ইজ দ্য কোল্যাপস অফ দ্য ফোর্থ ওয়াল? ফোর্থ ওয়ালের কোল্যাপস বলতে তুমি কি বোঝাতে চাইছো? Fourth wall is the audiences. That means when audiences are participating inside the theatrical affair. যখন অডিয়েন্সরা সেই ব্যারিয়ারটাকে ভেঙে থিয়েটারের মধ্যে ঢুকে পড়ছে নাটকের চরিত্র হিসেবে প্রায়, that is when the breakage and the wreckage of the fourth wall occurs. বুঝতে পেরেছো? এই যে প্রসিনিয়াম থিয়েটার, এর ধারণা কিন্তু ভাঙতে শুরু করেছে আস্তে আস্তে 1950-এর দশকে। আমরা যদি একটা বিখ্যাত প্লে, যেটা পরবর্তীকালে আমাদের সিলেবাসে 6 সেমিস্টারে রয়েছে, আমি এখন পড়াচ্ছি, ওয়েটিং ফর গোডো, স্যামুয়েল বেকেটের লেখা, আমরা দেখতে পাবো যে দেখো থিয়েটারের স্ট্রাকচারটাই পাল্টে গেছে। একেবারে মিনিমালিস্টিক থিয়েটার, প্রসিনিয়াম থিয়েটার নয়। একটা কেবলমাত্র একটা ব্যারেন ট্রি, একটা গাছ, পিছনে একটা চাঁদ, চারপাশে কোনো লোক নেই, একটা অ্যাবসলিউট ব্যারেন ল্যান্ডস্কেপ। ফলে যত থিয়েটার এগিয়েছে, মহেশ দাত্তানির একটু আগে একটা বিরাট বড় থিয়েট্রিক্যাল আর্টিস্ট, অনেকেই নাম শুনেছে হয়তো, থার্ড থিয়েটারের যিনি ক্রিয়েটার, বাদল সরকার। বাদল সরকারের নাম শুনেছো? এই ভদ্রলোক, দাঁড়িওয়ালা এই ভদ্রলোক, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্রিয়েটার অফ দ্য ড্রামাস। তিনি কিন্তু এই থার্ড থিয়েটার শুরু করেন। এই যে আমরা যেটা বলতে পারি বামপন্থী গণ আন্দোলনের যে থিয়েটার, যেটা আইপিটিএ, যেটা
আগে এস্টাবলিশড হয়। এই যে রাস্তার মধ্যে নাটক, নাটক একেবারে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, আর প্রসিনিয়াম থিয়েটারের মধ্যে সীমাবদ্ধ নেই, তার ব্যারিয়ারটাকে ভেঙে ফেলছে। এইভাবে কিন্তু আস্তে আস্তে নাটকের মানে ফ্রিডম হয়েছে। নাটক কিন্তু ট্র্যাডিশনাল নাটক নেই। মহেশ দাত্তানির ব্রেভলি ফর দ্য কুইনের যে স্ট্রাকচার অফ দ্য থিয়েটার ইজ অ্যাকচুয়ালি আ নন প্রসিনিয়াম আর্ট থিয়েটার। এটা কিন্তু নন প্রসিনিয়াম আর্ট। আমরা এই ডেসক্রিপশনটা একেবারে প্লের শুরুর টেক্সটের দিকে, যখন আমরা টেক্সটের দিকে দেখব, ব্রেভলি ফর দ্য কুইনের শুরুর দিকের টেক্সটটা একেবারে শুরুর দিকেই এই ডেসক্রিপশনটা আমাদেরকে দিয়েছে। একটা তিনতলা বাড়ি বেসিক্যালি, ঠিক আছে, এই তিনতলা বাড়ির ডেসক্রিপশনটা আমাদেরকে দিয়েছে এবং সেটা খুবই ইন্টারেস্টিং। তো সেইটার দিকে আমরা একবার যখন প্লেটা পড়বো তখন দেখব। কিন্তু মানে এটুকু জেনে রেখে দাও যে এই প্লেটা প্রসিনিয়াম আর্টের উপরে ডিপেন্ডেন্ট নয়। যখন বলছি তখন বলেই দিই, এই প্লেটা, দাঁড়াও এক সেকেন্ড, হ্যাঁ আমি আবার পরে আসবো, কিন্তু এখন জাস্ট একবার বলে দিই। ধরা যাক this is a theater, okay, this is the foundational structure of the theater where the play actually happens. This is actually the wing, the first wing, that is known as the second wing. Proscenium theater কি করে, এখানে একটা বিরাট বড় আর্ক থাকে, there is a great arc in the proscenium theater। এখানে সেই আর্কটা নেই। এখানে যেটা রয়েছে, there is basically a 3-storied building, okay, তিন তলা একটা বাড়ির মতো একটা জায়গা রয়েছে। First story, this is the first story, this is the second story, and that is the third story. The first one, the second one, and the third one. যখন কোনো একটা তলায় নাটক হচ্ছে সেখানে কিন্তু লাইটটা ফোকাস করছে। বাকি তলাতেও লাইট রয়েছে, কিন্তু তারা যখন যেটাতে মানে তখন যখন হচ্ছে না, তখন this becomes actually a dark space, এটা সম্পূর্ণরূপে ডার্ক থাকছে। আবার যখন একতলায় হচ্ছে না, তখন একতলা ডার্ক হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? এইভাবে পুরো নাটকটা অপারেট করছে। and this particular theatrical structure, as we know, is known as a hierarchical structure of the theater, and this hierarchy actually denotes of the patriarchy যে নির্দিষ্ট হায়ারার্কি কোথা থেকে আরবিতে থাকে, প্রথমে লেফটেন্যান্ট কর্নেল মেজর জেনারেল ইটসেট্রা, লেফটেন্যান্ট জেনারেল আমাদের গভর্নেন্সে থাকে। ফর এক্সাম্পল বিডিও, এসডিও, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি, চিফ সেক্রেটারি, ক্যাবিনেট সেক্রেটারি। কিন্তু আমাদের সমাজের প্রত্যেকটা জায়গাতে কেমন করে পেট্রিয়ার্কি হায়ারার্কি ক্রিয়েট করেছে, সেই বিষয়টা আমরা এই ইউনিক থিয়েট্রিক্যাল স্ট্রাকচারের মধ্যে দিয়ে দেখতে পারবো। প্রথম যে মানে একেবারে লোয়ার লেভেলের একতলাতে আছে লিভিং রুম অফ দ্য ডলি এন্ড দ্য জিতেন ত্রিবেদী ইন আ পশ সুবার্ব অফ দ্য ব্যাঙ্গালোর, যেখানে কেবলমাত্র আমরা দেখতে পাচ্ছি মহিলাদেরকে। এই একটু পরে আমরা ক্যারেক্টারের সঙ্গে ইন্ট্রোডিউস হবো, ডলি এবং আলকার সঙ্গে। তারা কিন্তু এই তলার যে লেভেল যেটা আমরা একটু দেখলাম, এই ফার্স্ট ফ্লোরে অপারেট করছে। সেকেন্ড ফ্লোরে আমরা দেখতে পাবো অ্যাডভার্টাইজিং এজেন্সি অফ দ্য জিতিন এন্ড দ্য নিতিন। সেকেন্ড ফ্লোর মানে কি সেই বাড়িটার সেকেন্ড ফ্লোর না, অন্য জায়গাতে জিতিন এবং নিতিন যারা হাজবেন্ড অফ আলকা এন্ড ডলি, আমরা দেখবো চরিত্রের সঙ্গে যখন পরিচয় করব, তারা থাকে হচ্ছে এই গল্পের দ্বিতীয় তলাতে, কেন হায়ারার্কির সেকেন্ড ফ্লোরে। এবং থার্ড ফ্লোরে আপ স্টেজে একটা লার্জ উইন্ডোর কাছে রয়েছে নাম এই গোটা প্লে জুড়ে রিভিল করা হয়নি। বা শব্দটা জেনারেলি আমরা মাকে মা বলি, বা শব্দটা জেনারেলি আমরা রেফার করি না, বাবা সম্পর্কে রেফার করি। সাধারণত ব সাউন্ড জেনারেলি পেট্রিয়ার্কাল ইন নেচার, মা সাউন্ডটা মাঝ মোর মেট্রিয়ার্কাল ইন নেচার। কিন্তু এই গল্পের যিনি আর কি ডলি এবং আলকার শাশুড়ি, তিনি থাকেন এই থার্ড ফ্লোরে। এবং থার্ড ফ্লোর ইজ এসেনশিয়ালি অলসো হ্যাপেন্স ইন দ্য মেমোরি। কেবলমাত্র বর্তমান নয়, মেমোরিতে অপারেট করছে। আমরা দেখবো যখন নিতিন এবং জিতিন অত্যাচার করছে ডলি এবং আলকার উপরে বিভিন্ন সময়ে, সেটা এই ডার্ক কর্নার অফ দ্য থার্ড ফ্লোরে একটা মেমোরিতে করছে, স্মৃতিতে করছে। যখন অত্যাচার করেছিল আমরা প্লেটা আস্তে আস্তে দেখবো যে অত্যাচারের বিভিন্ন রিফ্লেকশন
আমরা এই থার্ড ফ্লোরের মধ্যে পাবো। তখন সেকেন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর কিন্তু একেবারে ডার্ক। আবার আমরা দেখবো যে এক ধরনের হোমোসেক্সুয়াল রিলেশনশিপের মধ্যে এঙ্গেজ রয়েছে এই গল্পের যে একটা মেল ক্যারেক্টার নিতিন, ঠিক আছে, সেই হোমোসেক্সুয়াল রিলেশনশিপের রিফ্লেকশনটা অফিসের মধ্যে আমরা পাবো সেকেন্ড ফ্লোরে অ্যাডভার্টাইজমেন্ট এজেন্সিতে। যখন সেটা হবে তখন কিন্তু থার্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর অন্ধকার। হ্যাঁ বলো বলো। ফ্লোরের ক্ষেত্রে গ্রাউন্ড ফার্স্ট সেকেন্ড হয় না? হ্যাঁ অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি, আমি এটা মানে আমেরিকান কনসেপ্টে বললাম আর কি। এক্ষেত্রে অবশ্যই মানে ব্রিটিশ কনসেপ্টে গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর তারপর সেকেন্ড ফ্লোর হবে, মানে এক্ষেত্রে আমি মানে আমেরিকান কনসেপ্টে এটাকে ফার্স্ট ফ্লোর বলা হয়, ঠিক আছে। তো আমি জাস্ট মানে এটাকে বোঝাবার জন্য ফার্স্ট সেকেন্ড এবং থার্ড বললাম। তো বেসিক্যালি যখন মানে মানে একতলাতে যখন জিনিসটা হবে তখন দোতলা এবং তিনতলা অন্ধকার, যখন দোতলায় ঘটছে তখন তিনতলা অন্ধকার, একতলা অন্ধকার। তো এইরকম ভাবে তিনটে সেপারেট আইডেন্টিটি ক্রিয়েট করার চেষ্টা করেছেন কিন্তু দাত্তানি। দাত্তানি এটা বোঝাচ্ছেন যে অফিস স্পেস অ্যান্ড ইওর পার্সোনাল স্পেস এটাকে ডিফারেন্ট রেখেছে এই ব্রাদার্স, এবং কখনোই এই আলকা এবং ডলিকে এই স্পেসের মধ্যে এন্ট্রি দেওয়া হয় না অফিস স্পেসের মধ্যে। This office space is only for the male people, not for the female. ফলে এইভাবে একটা স্ট্রিক্টলি হায়ারার্কাইজড সোসাইটি এক্সিস্টেন্স আমরা এই নাটকের মধ্যে পাবো। আমি একবার দেখতে চাই যদি ব্রেভলি কোনো ছবি থাকে, ব্রেভলি ফট দ্য কুইন স্পিচ, স্পিচের ডাইরেকশনের কোনো যদি ছবি থাকে তো সেটা আমি অবশ্যই দেখি। এখানে কোনো ছবির কথা এখানে নেই, এই কারণ তিনতলা করে তো অনেক ক্ষেত্রে স্টেজিং করা মুশকিল, কিন্তু মানে যে কটা বার এই ব্রেভলি ফর দ্য কুইন স্টেজ হয়েছে মানে বিভিন্ন জায়গাতে অনেক ক্ষেত্রেই তিনতলা করে মানে মানে দাতানি চেয়েছে এই 3 ফ্লোর স্টেজটাকে তৈরি করতে। না আমরা আলাদা করে দেখতে পাচ্ছি না, কিন্তু মানে স্টেজ ডাইরেকশনে এইভাবেই আমাদেরকে ডিরেক্ট করা হয়েছে, ফলে নাটকটা কিন্তু একটা খুব মানে মানে একটা খুব ইন্টারেস্টিং জায়গায় যায় বিকজ অফ দিস ইউনিক থিয়েট্রিক্যাল স্ট্রাকচার। বেশ, আশা করছি এখন অবধি যে কথাগুলো বলেছি সেগুলো মোটামুটি তোমরা বুঝতে পেরেছো। আমরা বলো 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 কিছু বলতে চাইছো? কেউ কিছু বলছো? না কেউ কিছু বলছো না? বেশ বেশ, তাহলে আমি এগোচ্ছি। আমি আমাকে শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার, আচ্ছা শুনতে পাচ্ছি। বেশ। সো দ্য ফ্যামিলি, আমরা এবার চরিত্রগুলোর সঙ্গে ইন্ট্রোডিউসড হব। তার আগে আমরা যেটা দেখছি যে সেটা হচ্ছে যে দ্য ফ্যামিলি ইন ফোকাস ইজ দ্যাট অফ দ্য টু ব্রাদার্স, ওয়ান ইজ জিতিন অ্যান্ড আদার ইজ নিতিন। আমরা এদের সঙ্গে পরিচিত হব, who run an advertising agency and are married to two sisters. These two brothers are basically married to the two sisters. এরা বাস্তব জীবনও দুই বোন এবং এরা দুই ভাই, ঠিক আছে। এরা দুই ভাই বিয়ে করেছে দুই বোনকে, ডলি এবং আলকা। এবং জিতিন এবং নিতিনের মা হচ্ছে বা, who moves between the two households, attached more to her memories of the past than to any present reality. বা এই চরিত্রটাকে who is the matriarchal figure, আমরা দেখব সে বারবার তার যে পাস্টের রোলটা সে কেন পারফর্ম করছে এই গোটা প্লে জুড়ে। and the main theme of the play is the marital friction. marital friction, the friction মানে 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 যে সংঘর্ষ, সংঘর্ষ in conflict happening inside the institution of the marriage. So marital friction, sibling rivalry, ভাইয়ে ভাইয়ে এবং বোনে বোনে যে rivalry, যে ঝগড়া, the traditional tension between mother-in-law and the daughters-in-law, the darker moments of business and personal dealing. এই যে বিজনেসের মধ্যে অ্যাডভার্টাইজিং এজেন্সির মধ্যে যে ডার্কার মোমেন্টস, যে কালো অধ্যায়, যে অন্ধকার অধ্যায়, এই বিষয়গুলো নিয়ে ম্যারিটাল ফ্রিকশন, পেট্রিয়ার্কি, সিবলিং রাইভালরি, ট্র্যাডিশনাল টেনশন বিটুইন দ্য মাদার ইন ল এন্ড দ্য ডটার্স ইন ল, দ্য ডার্কার মোমেন্টস অফ দ্য বিজনেস,
আমরা দেখবো যে অত্যাচারের ফলে একটা হ্যান্ডিক্যাপ চাইল্ডের জন্ম পর্যন্ত আমরা দেখবো দাক্ষা। এই প্রেগন্যান্সির সময় অত্যাচার, তার ফলে একটা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ চাইল্ডের জন্ম, এই ধরনের কন্টেম্পোরারি অত্যন্ত ডার্ক মোমেন্ট নিয়ে কিন্তু এই প্লেটা। The play takes us through the entire gamut of the emotional experiences as it winds to a climactic finish. আমরা প্রথম দিকে দেখবো একটা নর্মাল হাউস হোল্ড, ওয়েল সেটেলড, ওয়েল ব্যালেন্সড, সেখান থেকে তাদের মুখোশগুলো আস্তে 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 ক্ষয়ে পড়ে কেমন হবে একটা ক্লাইম্যাটিক ফিনিশের মধ্যে দিয়ে বৃষ্টি দিয়ে এই প্লেটা শেষ হবে। বৃষ্টি, the rain symbolizing the absolute moment of liberation, the absolute moment of freedom. যেন এই আকাশে আমার মুক্তি, আলোয় আলোয় জলির মুক্তি হবে এই প্লে থেকে। তো সেই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাবো যে একটা অ্যাপারেন্ট অত্যন্ত মানে প্রায় একটা ক্যাসেল লাইক অ্যাটমসফিয়ার, দুর্গের মতো প্রায় বাড়ি, সুন্দর একটা ব্যাঙ্গালোরের হাউস হোল্ড অ্যাপার্টমেন্ট, সেখান থেকে কেমন করে এই পেট্রিয়ার্কাল হাউস হোল্ড থেকে মুক্তি ঘটছে, মানে এই ধরনের পেট্রিয়ার্কি যে দম বন্ধ করা পরিবেশটাকে যেন চ্যালেঞ্জ করছে জলি, সেইটা কিভাবে ঘটছে আমরা সেটা প্লে দেখতে পাবো। So with its relentless pace গল্পের মধ্যে খুব গতি হয়েছে, crisp idiom and unflinching insight into the urban milieu. Milieu means atmosphere, milieu means environment, French word borrowed into the English, M-I-L-I-E-U. So unflinching insight into the urban milieu. This is a play that confirms Mahesh Dattani's reputation as India's most influential playwright. Indiaর অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল প্লেরাইট হিসেবে মহেশ দাত্তানির যে রেপুটেশন সেটা এই প্লে এস্টাবলিশ করে। ফলে নাটকের যে বেসিক ধরনটা তোমরা এতক্ষণে আশা করছি বুঝতে পেরে গেছো। আমরা এবার নাটকের চরিত্রগুলো সম্পর্কে তোমাদের ডাইরেক্টলি ইন্ট্রোডিউস করিয়ে দেব। এই নাটকের 3টে অ্যাক্ট রয়েছে, অনেকটা এই নাটকের হায়ারার্কিক্যাল থিয়েট্রিক্যাল স্ট্রাকচারের মতোই। অ্যাক্ট 1 এর নাম হচ্ছে দ্য উইমেন। ভালো করে শোনো, দ্য উইমেন। দ্য উইমেন মানে এই গোটা নাটকের অ্যাক্ট 1 জুড়ে যারা শুধুমাত্র নারীরাই পারফর্ম করবে, মানে শুধুমাত্র নারীরাই রয়েছে অ্যাক্ট 1 এ। যেরকম ভাবে এই নাটকের আমরা বলতে পারি গ্রাউন্ড ফ্লোর স্বাগত বলছে, বা আমেরিকান ইংলিশে ফার্স্ট ফ্লোর বা প্রথম তলাতে কেবলমাত্র উইমেনরাই থাকে। উইমেন বলতে এই বাড়ির যারা ম্যারিড উইমেন, তারা ডলি এবং আলকা। বা চরিত্রটাকে অল্প খানিকক্ষণের জন্য দেখানো হয়েছে অ্যাক্ট 1 এ, কিন্তু প্রিডমিনেন্টলি ডলি এবং আলকা। সো অ্যাক্ট 1 হচ্ছে উইমেন। এখানে আমরা যে নারী চরিত্রে গল্পের তাদেরকে দেখতে পাবো, তারা কারা? ফার্স্ট ইজ অফকোর্স দ্য বা, যদিও বাকি আমরা নাটকের শুরুর দিকে দেখতে পারি মিলিয়ে যাবে। বা ইজ আ widow woman and the mother of the Jitin and the Nitin. The matriarch, the old matriarch, অনেকের ওপর অনেক ধরনের অত্যাচার করেছেন, আমরা বুঝতে পারবো এই প্লে যত বেশি রিভিল হবে। the old adage that মহিলারা অনেক সময় মহিলাদের খুব বিরাট বড় শত্রুতে পরিণত হয়, তার একটা এক্সাম্পল হিসেবে যেন বাকে দেখানো হয়েছে। অনেকেই মনে করে এটা একটা পেট্রিয়ার্কাল কনস্ট্রাকশন, এটা ইচ্ছে করে ক্রিয়েট করা হয়েছে যাতে সিস্টারহুড ক্রিয়েটেড না হয় উইমেনদের মধ্যে। কিন্তু বা আইডিয়াল রিপ্রেজেন্টেটিভ অফ দ্য মেট্রিয়ার্ক। আমরা পাবো ডলিকে। ডলি গল্পের সব থেকে শক্তিশালী উইমেন ক্যারেক্টার। আমরা কালিটা একটু চেঞ্জ করে নিই, তাহলে দেখতে আমাদের সুবিধা হবে। ডলি ইজ দ্য ওয়াইফ অফ দ্য জিতিন এই টেক্সটের মধ্যে। আমরা পাবো আলকাকে। আলকা ইজ দ্য ওয়াইফ অফ দ্য নিতিন। আমরা জানি নিতিন এন্ড জিতিন আর টু ব্রাদার্স, এন্ড ডলি এন্ড আলকা আর টু সিস্টার্স। ডলি, আলকা, জিতিন, নিতিন। Then there is Daksha. আমরা পরে জানবো Daksha is an incompetent child. She is an underdeveloped child, an autistic child. AUTISTIC, special child. Daughter of the Dolly and Jitin. And then there is Lalita. Lalita is the wife of Sridhar. Sridharer wife হচ্ছে ললিতা। Who is Sridhar? আমরা পরে জানতে পাবো। Sridhar is an employee in Jiten and Nitin's office. তাকেও আমরা, ললিতাকেও মাঝে মাঝে দেখতে পাবো এই ডলি এবং আলকার খোঁজ খবর নিতে সে আসছে। ফলে ললিতা, দাক্ষা, আলকা, ডলি বা একদম অ্যাক্টের শুরুতে আমরা এই 3জন ক্যারেক্টারকে বেশি সময় দিতে পাবো, ডলি, আলকা এন্ড ললিতা।
এই উইমেনদের কনভারসেশন নিয়ে হচ্ছে অ্যাক্ট 1 known as the women. The act 2 is known as the men, as if the men's world is completely separated from the female's world. জিতিন আমরা দেখতে পাচ্ছি বাজ এল্ডার সান, the husband of Dolly. দেখতে পাবো আমরা নিতিনকে বাজ ইয়াঙ্গার সান, the husband of Alka. Sridhar, the husband of Lolita, an employee in Jitin and Nitin's office. And finally we will encounter Proful. Proful is actually the brother of the Dolly and Alka. Dolly এবং Alkar brother হচ্ছে Proful. আমরা জানতে পারবো পরবর্তীকালে there is an homosexual affair which is running between in a very subterranean manner between Proful and Nitin, এবং সেই জন্যই একটা বিজনেস ডিলিং এর পার্ট হিসেবে যেন প্রফুল এই আলকা এবং ডলির বিয়ে দিয়েছে জিতিন এবং নিতিনের সঙ্গে। ফলে এখানে লাভ, ইমোশন, প্যাশন ফ্যামিলিতে সার্ভাইভ করছে না, প্রায় একটা বিজনেস ডিলিংসে পরিণত হচ্ছে, হয়তো নিজের সম্পর্ককে লুকাবার জন্য। অ্যাক্ট 3 তে এই যে সেপারেশন বিটুইন দ্য অ্যাক্ট 1 এন্ড অ্যাক্ট 2 কোল্যাপস করছে, এই অ্যাক্টের নাম হচ্ছে ফ্রি টু অল। নারী এবং পুরুষ একে অপরের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছে, পাস্ট মেমোরিজ চলে আসছে, এবং এদের মধ্যে যে এই যে ভালো মুখোশ পড়া যে দিকটা, সেই মুখোশ আস্তে আস্তে গলে চুইয়ে পড়ছে এবং ভিতরে যে পচা গলা মুখটা সেটা বেরিয়ে পড়ছে। Act 3 is known as free to all, which is the combination of the activities of the men and the women characters. So Act 1 the women, Act 2 the men, Act 3 free to all. We have encountered with the characters Ba, Dolly, Alka, sisters. They're married to Jitin and Nitin. Then there is Daksha. Daksha is the daughter of the Dolly and Jitin, autistic underdeveloped child. Lolita is the wife of the Sridhar. Sridhar is an employee of the Jitin and the Nitin's office. Then there is Proful is the brother of Dolly and Alka. And then there is Ba, the old widow man and the mother of the Jitin and the Nitin. এছাড়াও আমরা আরো একটা ক্যারেক্টার এই প্লে জুড়ে পাবো, কানাইয়ার ক্যারেক্টার, ইমাজিনারি ক্যারেক্টারকে কোনোদিন দেখেনি কেউ। কানাইয়া অ্যাজ ইফ সিম্বলাইজিং কৃষ্ণ, কিন্তু আসলে কৃষ্ণ নয়, এই গল্পের রাধুনী। তাদের সঙ্গে এরকম একটা এরোটিক সাজেশন রয়েছে যে ডলি এন্ড আলকা অ্যাজ ইফ হ্যাজ আ ভেরি ফ্যাসিনেশন এন্ড অ্যাট্রাকশন টুয়ার্ডস কানাইয়া, কিন্তু কানাইয়া চরিত্রটা আমরা জানতে পারবো যে আসলে পুরোটাই ইমাজিনেশনে এক্সিস্ট করছে, চরিত্রটা আসলে এক্সিস্ট করে না। এই দুটো উইমেন ডলি এবং আলকার, তাদের যে পেট্রিয়ার্কি থেকে বার হওয়ার চ্যানেল বা আউটলেট আমরা বলতে পারি এই কানাইয়া। তাদের ইমাজিনেশনে বারবার ফিরে আসে, কিন্তু বাস্তবে হয়তো এক্সিস্ট করে না। So this is the character map of Bravely for the Queen and the act division. Act 1, Act 2, Act 3. The women, the men, the free to all. বলো পরিষ্কার কিনা? পরিষ্কার কিনা বলো? হ্যাঁ স্যার পরিষ্কার। হ্যাঁ স্যার একদম ক্লিয়ার। বেশ, আমরা ইন্ট্রোডাকশন দিয়ে এরপর একদম ডাইরেক্টলি প্লট লাইনের মধ্যে ঢুকে পড়ছি, ঠিক আছে? So Mahesh Dattani's Bravely for the Queen was first performed at the Sophia Bhabha Hall, Mumbai on the 2nd August 1991. The play has a multi-layered thematic technique. Multi-layered, আমি আগেই বলেছি অনেকগুলো স্তরের বিন্যাস রয়েছে, and it deals with 3 generations. Of course, 3 generations, because Ba is the first generation, second is of the Nitin and the Jitin, the second generation, Daksha is the 3rd generation, and reflects the inhuman treatment meted out to the women of these 3 generations. এই 3টে জেনারেশনের উইমেনদের প্রতি যে ইনহিউম্যান ট্রিটমেন্ট বা যে ইনহিউম্যান ট্রিটমেন্ট পেয়েছে সেটা এক্সটেন্ড করছে ডলি এবং আলকার প্রতি, এবং দাক্ষার প্রতি সেটা এক্সটেন্ড হচ্ছে unintentionally. The playwright has divided the play in 3 acts with titles for each. আমরা দেখেছি 3টে আলাদা টাইটেল, মেন, উইমেন and free to all. The play won the Sahitya Academy Award, academy, on 1998, which shows its uniqueness and greatness. So basically, the play deals with the 3 couples bolte Jitin and Dolly, Nitin and Alka, and of course there is Sridhar and Lalita. Okay,
So 3 couples each existing in a hierarchical relation to each other. কারণ আমরা জানি এমপ্লয়ি তো ওয়াইফ হচ্ছে আমাদের ললিতা, তো ললিতা কে ন্যাচারালি এখানে ডমিনেট করে আলকা এন্ড ডলি। The play centers on the Trivedi family, Jitin Trivedi, Nitin Trivedi, Trivedi family, Trivedi household data located with its 2 brothers Jitin and Nitin and their wives Dolly and Alka. Dolly and Alka are sisters. All the relations are maintained strictly under some rules and regulations. এই প্লের সম্পর্কগুলো প্রায় ক্যালকুলেটেড ম্যাথমেটিক্স এর মতো আমরা বলতে পারি, যেন ইচ্ছে করেই ডলি এবং আলকা দুজন সিস্টারকে বিয়ে দেওয়া হবে একই ফ্যামিলিতে, যাতে একটা প্রপার বিজনেস লাইন মেনটেন করা যায়। এন্ড প্রফুল is the only brother for the 2 sisters. এই দায়ী এই বিয়েটা দেবার জন্য একটা well regulated and well calculated patriarchal decision. The third family is connected with the characters of the Trivedi house is that of the Lolita and Sridhar, a couple whose identity is still in formation. এদের আইডেন্টিটিটা প্লে জুড়ে খুব একটা পরিষ্কার হবে না, কেবলমাত্র মানে ইনফর্মার এবং এই ত্রিবেদী হাউস হোল্ডের যে ক্যারেক্টারটা যখন তাদেরকে রিভিল করছে, তারা যেন ললিতা এবং শ্রীধরের চরিত্রের মধ্যে দিয়ে রিভিল করছে। So in this hierarchical relationship, Sridhar is the employee of the Trivedi brothers and Lolita in that sense is socially subservient to the 2 sisters. Again, বলেছি socially subservient meaning is basically menial to these 2 sisters. ফলে এই হচ্ছে গল্পের মেন সেটিং। আমরা চলে আসছি গল্পের অ্যাক্ট 1 এর সামারি বলতে। আমরা কি গল্পটা পুরোটা দেখে নেব, গল্পের সামারিটা, তারপরে গল্পের এই আমাদের নন ডিটেইল টেক্সট আমরা অনেকটা স্কিপ করে করে গল্পটাকে পড়ার চেষ্টা করব। ফলে the act 1 of Bravely for the Queen, এক সেকেন্ড আমার একটু জলের প্রয়োজন, আমি 2 সেকেন্ড জলটা আনছি, তোমরা 2 সেকেন্ড একটু ওয়েট করো, ঠিক আছে? জাস্ট 2 সেকেন্ড। না না হয়নি আদিত্য, হয়নি হয়নি হয়নি, আমি কেবলমাত্র মানে মানে জল খাওয়ার জন্য উঠেছিলাম, ঠিক আছে? আদিত্য তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম যে তুমি মানে বুঝতে পারো না। বেশ, আমরা নাটকের মধ্যে আসছি। অ্যাক্ট 1, every act is named as per the gender of the characters present therein. আমি আগেই বলেছি যে জেন্ডার ওয়াইজ অ্যাক্টের নাম করা হয়েছে the women, the men and free to all. Act 1 is named as the women. It speaks volume of women. নারীদের সম্পর্কেই এই অ্যাক্ট কথা বলে। It presents the emptiness and the trauma in the lives of the women of the Trivedi household. Trivedi household এর women-এর উপরে যে যে ধরনের অত্যাচার, যে এমটিনেস, যে তাদের ভিতরটা কতটা ফাঁকা, এবং ট্রমা মানে আমি আগেই বলেছি এক্সেস ইমোশন রিপিটেড ইন হন্টিং রেপিটেশনস, বারবার ফিরে আসছে। ফর এক্সাম্পল ট্রমা অফ দ্য কার অ্যাক্সিডেন্ট, for example trauma of the rape, of the molestation. So in a sense the play deals with the theme of the hypocrisy. এই গল্প কিন্তু হিপোক্রেসি নিয়ে, বারবার হিপোক্রেসি নিয়ে গল্প। and a close look at the house will reveal that living room is face and kitchen and bath, bedroom etc. are the back or inwards reality. আমরা দেখতে পাবো যে লিভিং রুমটা হচ্ছে, লিভিং রুম যেখানে দেখানো হচ্ছে গল্পটা, সেটা ইট ইজ দ্য ফেস, মানে যেখানে এই গল্পটা হচ্ছে এটা যেন মুখ, এটা যেন মুখোশ বলা যেতে পারে। এবং কিচেন এবং বাস বেডরুম যেটা পিছন দিকে রয়েছে, যেখানে অনেক অত্যাচারের কাহিনী আমরা দেখতে পাবো, দ্যাট ইজ দ্য ইনওয়ার্ড রিয়েলিটি, সেটা কিন্তু আসল বাস্তব।
এবং এই গল্পের যে বিভিন্ন হত্যাকাণ্ডের কাহিনী আমরা একটু পরে দেখব। ফর এক্সাম্পল দ্য সিন অফ দ্য অ্যাবর্শন অর দ্য ফোর্সফুল অ্যাবর্শন, যেখানে ডলিকে কিক করছে জিতিন, ইটস আ ভেরি ফিজিক্যালি ভায়োলেন্ট সিন। সেটা কিন্তু একটা শ্যাডোর মধ্যে দিয়ে হবে, ছায়ামূর্তি একটা ছায়ামূর্তিকে মারছে। ফলে দ্যাট ইজ দ্য ইনওয়ার্ড রিয়েলিটি, সেটাই আসল বাস্তব। কিন্তু এই আমি বলছিলাম যে আসল মুখটা পিছন দিকে, মুখের আড়ালে আড়াল করছে মুখকে মুখোশ। এই মুখোশটা সামনে লিভিং রুম, যেখানে একটা অ্যাবসলিউটলি কমফোর্টেবল মিডল ক্লাস হাউসহোল্ডের ডেসক্রিপশন। And the spectators are curious to peep inside the kitchen, the inner rooms. তোমরা যারা অডিয়েন্স, তারা কেন ভিতরে ঢুকতে চাইছো, তারা কিচেনের মধ্যে ইনার রুমস এর মধ্যে যেতে চাইছো। And you are very much curious about the incidents that take place inside the kitchen, about the inner rooms. এবং গল্প শুরু হচ্ছে, আমি বারবার বলছি গল্পে প্রচুর সিম্বল এবং সিম্বল। গল্প শুরু হচ্ছে নয়না দেবীর ঠুমরি দিয়ে। এই ঠুমরির একটা বিরাট বড় সিম্বল রয়েছে, that pervades the right from the beginning at the end of the play. গোটা প্লেটা জুড়ে নয়না দেবীর ঠুমরি চলছে। আমরা দেখব যে নয়না দেবী ওয়াজ a great queen, অ্যাকচুয়ালি একজন নয়না দেবী ওয়াজ a queen in রাজস্থান। বলো, কিছু বলছো? স্যার হিপোক্রেসি মানে? হিপোক্রেসি মানে হচ্ছে a kind of attitude, যেটা তুমি যা রিফ্লেক্ট করছো আসলে তুমি তা নয়, দ্যাট ইজ হিপোক্রেসি। আমরা হিপোক্রেসির এক্সাক্ট মানেটা দেখে নিতে পারি। মানে আসলে তুমি ভিতরে ভিতরে খুবই শর্ট এবং ধূর্ত একজন মানুষ, কিন্তু আসলে তুমি দেখাচ্ছ যে তুমি একজন ভালো মানুষ। খুবই ভেরি কমন ওয়ার্ড ইন ইংলিশ। Hypocrisy means the practice of claiming to have higher standards or more noble beliefs than is the case. আসলে ভেতরে ভেতরে তুমি একজন অত্যন্ত সাধারণ খারাপ মানুষ, দেখাচ্ছ একজন মানে বিরাট মানুষ হিসেবে নিজেকে। এই যে দিস প্র্যাকটিস ইজ নোন অ্যাজ হিপোক্রিট। হিপোক্রিট কথাটা খুব ভীষণভাবে ইউজ করি, মানে হিপোক্রিট তুমি আসলে তা নয় যা তুমি দেখাচ্ছ। পরিষ্কার কোয়েল? কোয়েল পরিষ্কার? এই দেখো, হ্যাঁ হ্যাঁ বেশ। So the playing of the thumri of the Naina Devi pervades right from the very beginning to the end of the play, and it has also got very symbolic significance. Naina Devi এই যে thumriর একটা বিরাট symbolic significance রয়েছে, because Naina Devi was a great queen. তিনি ছিলেন একজন নারী, যে একজন বেসিক্যালি a queen, একজন রানী, but she loved to sing thumri, which was practiced by a whore. Whore means prostitute. আমাদের সোসাইটিতে আমরা জানি যে একটা বিরাট বড় সময় জুড়ে এই ঠুমরি বা ক্লাসিক্যাল সিঙ্গিং মেনরা গাইত, কেবলমাত্র মেনদের প্রপার্টি ছিল। যখন উইমেনরা গাইত তাদেরকে বলা হতো তারা বারবনিতা বা তারা প্রস্টিটিউট, যারা যারা বিভিন্ন কোর্টের মধ্যে গায় এই ধরনের মিউজিক, উইমেন ফিমেল মিউজিশিয়ান, যাদেরকে আমরা বাইজি বলি। ফলে যে মুহূর্তে একজন কুইন তিনি ঠুমরি গাইতে ভালোবাসতেন, ঠুমরি গাইতে আরম্ভ করলেন, তাকে কিন্তু অলমোস্ট অ্যাজ আ প্রস্টিটিউট লেবেল করা হলো। তিনি একটা রাজ্যের রানী তা সত্ত্বেও। নায়না দেবী অ্যাকচুয়ালি কিন্তু ভারতবর্ষের একজন রানী। এটা ঘটেছিল কিন্তু যে অনেক ক্ষেত্রেই তার যে রাজস্থানী সমাজের মানুষজন তাকে মার্জিনালাইজ করেছিল। তার it is only his husband that actually helped her to continue this singing. ফলে বুঝতে পারছো গল্পের শুরুর দিক থেকে নয়না দেবীর ঠুমরির মাধ্যমে আমাদেরকে এমন একটা পৃথিবীর সঙ্গে দাত্তানি ইন্ট্রোডিউস করতে চাইছেন যে পৃথিবীতে উইমেনরা অপ্রেসড এন্ড সাপ্রেসড, কুইনের কোনো সিকিউরিটি নেই। হ্যাঁ বলো স্যার। এখনো পর্যন্ত সমাজ এটা মেনে নিতে পারে না, এখন তাও কিছুটা স্যার সরকারি ভাবে এইটাকে মেনে নেওয়া হয়। স্যার স্যার একদম মধ্যযুগে চাণক্যের আমলে চাণক্য কিন্তু গণিকা বৃত্তিকে স্বীকৃতি দিয়েছিল। আমাদের ভারতবর্ষের সমাজনীতি, রাষ্ট্রনীতি অনেকাংশেই বিরাট ভাবে আধুনিক ছিল একটা সময়, কিন্তু সেই আধুনিকতা থেকে আমরা অনেকটাই বরঞ্চ সরে এসেছি বিভিন্ন সময়, এটা বলতে পারি। তো বেশ, আমরা এগিয়ে যাচ্ছি।
So she had strong urge for singing love songs and resistant will. আর এই ভালোবাসার গানের প্রতি নয়না দেবীর যে অ্যাট্রাকশন, and she followed the urge and passion without caring the social criticism এর কথাই যেন বলতে চাইছে। With the support of her husband, she sang in the face of the patriarchal dominating society. নয়না দেবী সাপোর্ট পেয়েছিল with great urge and passion without caring for the social criticism, এগিয়ে গেছিল সমাজের সমালোচনার উপরে নির্ভর না করে। নয়না দেবী marched on with the support of her husband. But here Dolly and Alka has no support, and she was mistaken as for a twife. Twife means actually a whore, and eventually she is recognized as the queen of the Thumri. Dolly also wants to be dressed in whore at the ball like নয়না দেবী। নয়না দেবীর মতো ডলি আমরা শুরুর দিকে বুঝতে পারবো যে ডলি এক ধরনের হিরোইজমকে সিম্বলাইজ করছে। ডলিও সেরকম ভাবে সাজতে চায়। আমরা একেবারে প্লের শুরুর দিকে অ্যাক্ট 1 এ আমরা দেখতে চাইবো যে একেবারে শুরুর দিকে ডলি এবং আলকার মধ্যে যে কনভারসেশন চলবে, সেই কনভারসেশনে ডলি বারবার বলবে যে আমি আমার মতো সাজবো, আমাকেই সাজাতে গিয়ে বাধা দেবে। ফলে নয়না দেবী এবং ডলি এবং পরবর্তীকালে এই ঝাঁসি কি রানী যেন একটা এক প্যারাডাইমের মধ্যে, একটা এক সিম্বলের মধ্যে 3-4টে ক্যারেক্টারকে, হিরোইজমের একটা হিরোইক ক্যারেক্টারকে হিসেবে ডলিকে তৈরি করতে চেয়েছেন প্লে রাইট। অ্যাক্ট 1 এ আমরা দেখবো both the husband and the wife feel reluctant to talk about Daksha. যদিও হাজবেন্ডকে পাবো না, কিন্তু ওয়াইফকে দেখতে পাবো। আলকা বলছে, আলকা আমরা দেখবো যে ডলিকে জিজ্ঞেস করবে, she must like you very much. She hardly ever mentions her daughter anymore. মানে সে তো তোমায় খুব বেশি পরিমাণে নিশ্চয়ই লাইক করে, কিন্তু সে তো তার মেয়ের বিষয়ে কোনো কথাই বলে না। ডলি বলছে স্টপ ইট। আলকা বলছে she doesn't tell anyone, সে কাউকে বলে না। ডলি বলছে স্টপ ইট, I said. বলে অ্যাক্ট 1 এর মধ্যে আমরা বিভিন্ন সময় বুঝতে পারবো যে এই ফ্যামিলির মধ্যে কোন একটা ডার্ক হিস্ট্রি রয়েছে। there is a history of the darkness that is residing inside the family. আমরা দেখবে আস্তে আস্তে মুখের ভিতর থেকে, মুখোশটাকে পেনিট্রেট করে মুখের ভিতরে ঢুকতে আরম্ভ করেছে। এবং বারবার কেন ডলি তার মেয়ের নাম শুনলে মেয়ের নাম করতে চায় না, এই দাক্ষাকে এড়িয়ে চলতে চায়। সে একটা বোর্ডিং স্কুলে পড়ে। So Dolly, by listening her daughter's name, always remembers how she was tortured during her pregnancy when a letter arrived insinuating that Dolly, Alka and Praful's father was not legally married to their mother. আমরা জানতে পারবো হঠাৎ করে একটা চিঠি বেনামে এসে পড়ে ডলির প্রেগন্যান্সির সময়ে, যেখানে বলা হয় যে ডলি এবং আলকা এবং প্রফুলের যারা বাবা, তার সঙ্গে মানে ডলি, আলকা এবং প্রফুলের মা, তার লিগাল ম্যারেজ হয়নি নাকি, এবং তার জন্য একটা প্রেগন্যান্ট মহিলাকে শাস্তি পেতে হয়। and that he lived elsewhere with his family and 4 children. তার জন্য যে ভয়ঙ্কর শাস্তি পেতে হয় এই ডলিকে, যেটা ডলি আজও ক্ষমা করতে পারেনি। This is also one of the reasons for their husbands torture on them. এইটাও একটা রিজন তারা লোয়ার ক্লাস ফ্যামিলিতে অ্যাজ ইট বিলং করে। আমরা এই অ্যাক্ট 1 এই দেখতে পাবো যে there is actually a strong focus on a poem. The name of the poem is Jhansi Ki Rani, Jhansiর রানী। The title of the play is, এই যে যখন টাইটেলের সিগনিফিকেন্স লিখবে গল্পের, তখন কিন্তু এই জিনিসটা লিখতেই হবে। The title of the play is used in an ironic way, showing the domestic struggle of the women of the Trivedi family. ত্রিবেদী ফ্যামিলির যে উইমেনদের ডোমেস্টিক স্ট্রাগল, সেটা কিন্তু বারবার ডিপিক্ট হচ্ছে টাইটেলের মধ্যে দিয়ে। কিভাবে? There is a very popular poem in Hindi about Rani Lakshmibai of Jhansi. আমরা জানি the first valorous queen of Jhansi who fought in the Sepoy mutiny of 1857, and she fought against the Britishers. And through this insect story, the dramatist focuses women's craving for love and freedom and the struggle they underwent in the play. এই ঝাঁসির রানীর সঙ্গে যেন ডলি, বিশেষ করে ডলির তুলনা করা হচ্ছে। Yes, but how did it go? এই পোয়েমটার কথা মনে পড়ছে, ললিতা বলছে the poem was, let me see, আমার পোয়েমটা পুরোপুরি মনে পড়ছে না।
আলকা ইন্টারেস্টেড হয়ে বলছে পোয়েমটার নাম ছিল ঝাঁসি কি রানী, আমরা যখন নাটকটা করবো তখন দেখবো। লালিতা বলছে ইয়েস, বাট হাউ ডিড ইট গো, কিন্তু কিভাবে নাটকটা, কিভাবে এই যেন পোয়েমটা ন্যারেটেড হয়েছিল আমি পোয়েমটা ভুলে যাচ্ছি। So bravely fought the Rani of Jhansi, so bravely fought the manly queen. Very important words, manly queen. আমরা জানি আমাদের সোসাইটিতে there is always a gender stereotype. আমি তোমাদের ইন্ট্রোডাকশন পড়াতে গিয়ে বলেছিলাম there is a huge gender role and gender stereotype. I also told you about the basic difference between sex and gender. Sexuality is eventually biological and physiological in nature. একজন নারী বা একজন পুরুষ হয়ে কেউ জন্মায়, কিন্তু আমাদের সমাজে যেটা সিমন দি বোভিয়ার বলেছে আমরা নারী এবং পুরুষ হয়ে উঠি। one doesn't born as a woman but rather becomes woman. That is gender. Gender is actually the social and the cultural differences between the men and the women. It's a social and cultural construction imposed upon the female. তুমি কি কাজ করতে পারবে কি পারবে না, তুমি কটার সময় বাড়ি থেকে বেরোতে পারবে বেরোতে পারবে না, তোমার ভাইয়ের প্রোটেকশন নিয়ে তোমাকে বেরোতে হবে না হবে না, এগুলো পুরোটাই জেন্ডার। এর ফলে আমাদের সোসাইটিতে কিন্তু এই ম্যাসকুলাইন এবং ফেমিনাইন দুটো স্টিরিওটাইপ করা হয়েছে। মেল মানে লজিক্যাল, র্যাশনাল, অ্যাগ্রেসিভ। মেলরাই নাকি প্রথমবার প্রপোজ করে, ফিমেলরা প্রপোজ করতে পারবে না। মেলরা রাত্রি 12টার সময় বেরোতে পারবে, ফিমেলরা বেরোতে পারবে না। ফিমেলরা এসেনশিয়ালি ইমোশনাল হয়, সাবমিসিভ হয়, সিম্প্যাথেটিক হয়, আর মেলরা খুব র্যাশনাল হয়, ইন্টেলিজেন্ট হয়, ইন্ডিপেন্ডেন্ট হয়। ফিমেলরা ডিপেন্ডেন্ট হয়। এই যে এসেনশিয়াল ফেমিনিটি, কনস্ট্রাকশন অফ দ্য কনসেপশন অফ দ্য ম্যাসকুলিনিটি, কাকে পুরুষত্ব বলে আর কাকে নারীত্ব বলে, এই যে এইটাই হচ্ছে পেট্রিয়ার্কি যেটা আমাদের সমাজ তৈরি করেছে। তারা বলে দেয় কোনটা তুমি কি করবে। 1857 সালে যখন রানী লক্ষ্মীবাই ওয়াজ ফাইটিং এগেইনস্ট দ্য ব্রিটিশার্স, ফাইটিং উইথ হার চিলড্রেন ইন হার ব্যাক, শি ওয়াজ রিয়েলি আ ম্যানলি কুইন। তিনি এই যে সমস্ত জেন্ডার স্টিরিওটাইপকে শি ডিসম্যান্টল, ডিকনস্ট্রাক্টেড, ভেঙে ছুঁড়ে গঙ্গায় ভাসিয়ে দিয়েছে। বিশ্বাস করেনি যে নারী মানে যুদ্ধ করতে পারবে না, নারী মানে পুরুষের সমান হতে পারবে না। এই যে so bravely fought the Rani of Jhansi, so bravely fought the manly queen, that is suggestive of the title of the play. এটাই এই গল্পের টাইটেল, bravely fought the queen. Bravely fought the queen is an allusion to Dolly. Dollyর দিকে allusion. ডলি এত অত্যাচারের পরেও, তার সন্তান ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হওয়ার পরেও লড়াই চালিয়ে যাচ্ছে। So Lalita suggests Dolly to dress up herself as the Rani of Jhansi. আমরা দেখবো একটা জায়গাতে সে বলবে লালিতা তুমি ঝাঁসির রানী সাজতে পারো, a brave queen. But Alka is more inclined at this suggestion and wants to join dressing herself as brave queen. আলকা কিন্তু সাজতে চাইছে ব্রেভ কুইন হিসেবে। গল্পের ব্রেভলি কুইন সাজেশন ডলি, খানিকটা আলকাকে বটেই কিন্তু বেশি করে ডলির দিকে। এই যে হিন্দি কথাটা, খুব লড়ি মর্দানি ও তো ঝাঁসি वाली রানী থি, খুব লড়ি মর্দানি। একটা বিখ্যাত কথা রয়েছে হিন্দিতে, মর্দ কো দর্দ নেই হোতা, মর্দ কো দর্দ নেই হোতা। অমিতাভ বচ্চনের বিখ্যাত ডায়লগ, যেন পুরুষদের কোনো যন্ত্রণা হয় না। দেখবো 4 তলা বাড়ির উপর থেকে ফেলে দিলে যন্ত্রণা হয় কি হয় না। তাহলে এই যে হ্যাঁ বলো, মর্দ কো কবি দর্দ নেই হোতা, এই একটা। আর বাংলার একটা সংসার সুখের হয় রমণীর গুণে, সংসার সুখের হয় রমণীর গুণে। তো রমণী ভালো হলে কি করে যেন মানে সংসারটা ঠিক করাটা রমণীর একান্ত দায়িত্বের মধ্যে পড়ছে, মানে রামানের দায়িত্বের মধ্যে পড়ছে না আর কি। মানে না স্যার, না আমি স্যার সেটাই বলতে চাইছি যে রমণী খুব ভালো একজন রমণী দিয়ে একজন রমণকে খুব খারাপ একজন রমণ দিয়ে কি করে সুখের সংসার তৈরি হয় দেখার, এইটা সত্যি কোনোদিন সম্ভব নয়। এবং এই যে আমাদের পুরুষতান্ত্রিক কনসেপশন, এখান থেকেই সমস্ত মানে বিপত্তির জন্ম আর কি। ঠিক আছে, আমাদের সমাজ তো খুব ভীষণভাবেই পেট্রিয়ার্কাল। আমরা ধরে নিই যে একটা ছেলে তখন মানে চাকরি বাকরি পেয়ে গেছে, তার মানে এবার তাকে সেটেল করতে হবে, এবার তাকে বিয়ে করতেই হবে। ঠিক আছে, মানে এছাড়া কিছু মানে জীবনে আর অন্য কোনো লক্ষ্য নেই। একটা ম্যান বা উইমেন যখন সে সেটেল করে যাবে বিয়ে করা ছাড়া, মানে ইউ হ্যাভ টু অনলি সারেন্ডার টু দ্য ইনস্টিটিউশন অফ ম্যারেজ, ইউ হ্যাভ টু। না করলে তুমি আস্তে আস্তে সরে যেতে, বাবা এ তো অদ্ভুত ব্যাপার, কেন করছে না একটা মানুষের যে নিজস্ব। হ্যাঁ বলো
স্যার প্রশ্ন উঠবে, তার উপর প্রশ্ন ছিল, ওর বিয়ে হচ্ছে না। বিয়ের মতো একটা সেক্রেড ইনস্টিটিউশনে তুমি জয়েন করছো না, ঠিক আছে? তো মানে মানে এই চাপ তো আমি নিজে প্রত্যেকদিন সহ্য করছি, সে কি অদ্ভুত চাপ আর কি। আরে অদ্ভুত ব্যাপার, দ্যাটস মাই অ্যাবসলিউটলি মাই ইন্টেনশন। মানে যতটা না আমার ইচ্ছে তার থেকে বেশি পাড়া প্রতিবেশী ঘুম হচ্ছে না। তো এই যে আমাদের সোসাইটি যেটা কনস্ট্রাকশন, আমাদের সোসাইটি সবসময় ইউটিলিটারিয়ান বাউন্ডস এর উপরে চলে, জানো তো? মানে মানে প্রোডাকশন, মানে মানে এইটা হয়ে গেল, তার মানে তারপরে মানে সিলেবাস কমপ্লিট করতে হবে তোমাকে, ঠিক আছে? যখনই সিলেবাস কমপ্লিট হচ্ছে না তখনই বলবে এত অদ্ভুত ব্যাপার, তো সিলেবাস মিলছে না, তো অঙ্ক মিলছে না। এবার নারীর ক্ষেত্রে যদি সেই অঙ্ক না মেলে আরো ভয়ঙ্কর পরিমাণে অত্যাচার শুরু হয়, পুরুষের পরিমাণে ক্ষেত্রে অঙ্ক না মিললে একটা অদ্ভুত ব্যাপার, এ পুরো গেছে আর কি, ধরে নেওয়া হয় সে সন্ন্যাসী হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ফলে এই যে পুরো মানে এইটাই আমাদের পেট্রিয়ার্কাল স্ট্রাকচার, আমাদের পেট্রিয়ার্কাল সোসাইটি, এই স্পিরিটটার দিকেই আমি ডিনোট করতে চাইছি। মার্দ কো দর্দ নেই হোতা, এই কনটেক্সটে আমি একটু দেখিয়ে দিই। আমি রিসেন্টলি একটা দারুণ সিনেমা দেখেছি, দারুণ অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট সিনেমা, নাম হচ্ছে মার্দ কো দর্দ নেহি হোতা। এই সিনেমাটা 2018 সালে রিলিজ হয়েছিল। এই সিনেমাটা আমি এই জন্য বলতে চাইছি, এটা আমার অনেকটা রিসার্চের কাছাকাছি বলে, অনেকটা মিল রয়েছে বলে আমি এটা বললাম। ইটস অ্যান অ্যাকশন কমেডি ফিল্ম, একদম পুরোনো দিনের হিন্দি কমেডি যেরকম হতো সেরকম ফরম্যাটে এই সিনেমাটাকে ডিজাইন করেছে। রনি স্ক্রিওলা প্রডিউস করেছে, RSVP মুভিজ এর একটা। কিন্তু এই সিনেমাটাতে একটা টুইস্ট আছে। এই যে দেখতে পাচ্ছ হিরো এই সানগ্লাস পরে, এবং এখানে দেখতে পাচ্ছ সে একটা কনস্ট্যান্টলি জল খাচ্ছে, হাইড্রেটেড রাখছে। এই গল্পর যে প্লটটা সেটা কেন্দ্র করছে এই সূর্য বলে একটা ক্যারেক্টার। সূর্য ইজ বর্ন উইথ এ স্ট্রেঞ্জ কন্ডিশন আন্ডার ট্র্যাজিক সার্কামস্টান্সেস। হি ইজ ডায়াগনোজড উইথ আ রেয়ার মেডিকেল ডিসঅর্ডার কল্ড কনজেনিটাল ইনসেনসিটিভিটি টু পেইন, যেটাকে পেইন অ্যাসাম্বলিয়া বলে, CIP। অর্থাৎ এর সত্যি কিন্তু কোনো যন্ত্রণা হয় না, এর কোনো এমনি যন্ত্রণা হয় না। সে এমন একটা পুরুষ যার কিন্তু কোনো যন্ত্রণা সত্যি হয় না, তাকে কাটলেও যন্ত্রণা, মানে ইটস এ মেডিকেল কন্ডিশন, কনজেনিটাল ইনসেনসিটিভিটি টু পেইন। তো এই মেডিকেল কন্ডিশন দিয়ে যেন পেট্রিয়ার্কিকে কাটতে চাইছেন এই পরিচালক। যে তোমরা বলো যে পুরুষদের যন্ত্রণা হয় না, মানে এইরকম পুরুষ হও যে সত্যি তার রক্ত বেরোচ্ছে, মানে একে এই গল্পতে খুব মারবে, মানে মার খেয়ে প্রায় মারা যাওয়ার মতো অবস্থা, সে কিন্তু লড়ে যাচ্ছে তার কারণ তার যন্ত্রণা হচ্ছে না, কিন্তু সে অজ্ঞান হয়ে পড়ে যাবে। তার যদি বডিতে খুব বেশি পরিমাণে ফ্লুইড বেরিয়ে যায়, তার মধ্যে কিন্তু কোনো সেন্সিটিভিটি নেই তার বডি থেকে কতটা ঘাম বেরোচ্ছে বা কতটা ফ্লুইড বেরোচ্ছে। সেখানে মার্দ কো দর্দ নেহি হোতার যে মেইন ক্যারেক্টার, সে কনস্ট্যান্টলি কিন্তু জল খেয়ে যাচ্ছে। ফলে সার্ভাইভ করতে গেলে এখানে ফ্লুইডটাকে রেফারেন্স হিসেবে ইউজ করেছে আর কি। But it's a very unique story যে এই congenital insensitivity to the pain দিয়ে পেট্রিয়ার্কি কনসেপশনটাকে ডিকনসেপ্ট করার চেষ্টা করছে। এটা খুব একটা ইন্টারেস্টিং সিনেমা, কেউ দেখলে দেখতে পারো, মার্দ কো দর্দ নেহি হোতা। 18 সালে রিলিজ ফিল্ম, ঠিক আছে? বেশ, তো আমরা এগিয়ে যাচ্ছি। तो खूब लड़ी मर्दानी, हो तो झांसी वाली रानी थी, ब्रेवली फॉट द मैनली क्वीन। डॉली जिज्ञेस करছে, डॉली प्रश्न करছে व्हाई मैनली, কেন ম্যানলি? আলকা বলছে বিকজ শি ওয়াজ ব্রেভ, অ্যাজ এ ব্রেভ হওয়াটা কেবলমাত্র পুরুষদের সম্পত্তি। বলে বিখ্যাত ডায়লগ, ব্রেভ এনাফ টু কোয়ালিফাই অ্যাজ আ ম্যান। ততটাই তুমি বীর হবে যতটা পুরুষ হতে গেলে যতটা বীর হওয়া প্রয়োজন। And interestingly, Rani of the Jhansi is an icon of the Indian nationalism. We know that our Indian nationalism, Bharatiya Jatiyotavader একটা icon, Rani of Jhansi. She was one of the first freedom fighters who had resisted the British colonial forces. And it is an essentially patriarchal society. Even a national icon like Rani of Jhansi must be judged along the male parameter. রানী অফ ঝাঁসিকেও মেল প্যারামিটারের উপর বেস করে লড়তে হবে, ম্যানলি কুইন। কেন ম্যানলি? কেন? কারণ ব্রেভারি তো ম্যানদেরই সম্পত্তি, ওমেনদের তো নয়। So the Indian patriarchal social setup, bravery is a quality which has been traditionally subscribed and associated with the male, and hence because she displays bravery, Rani of Jhansi is dubbed as manly. যে মুহূর্তে তুমি এমন একটা কাজ করবে যেটা পুরুষালী, ওরা পুরুষরা বলবে এ তো নারী নয়, এ তো পুরুষের মতোই প্রায়। তো পুরুষালী, তার প্যারামিটারটা পুরুষের ভিত্তিতে জাজ হবে। যে মুহূর্তে কল্পনা চাওলা যাবে নাসাতে
স্পেস রিসার্চে তো ঠিক নারী নয়, তার মধ্যে সমস্ত পুরুষের ইকুয়ালিটি রয়েছে। যে মুহূর্তে ডাকাত রানী হবে তুমি, ব্যান্ডিট কুইন, সেই মুহূর্তে তুমি তো নারী নয়, তুমি তো প্রায় পুরুষের লেভেলে চলে যাচ্ছ। তো এই এতদূর আমরা আজকে লাগলাম টাইটেল অফ দ্য প্লে এবং অ্যাক্ট 1 এর খানিকটা। এর পরের দিন আমরা সামারিটা শেষ করব এবং টেক্সটের মধ্যে যাব। টেক্সট বলতে আমাদের 3 দিন মতো লাগবে, আগে এর পরে সামারিটা শেষ করব, পুরো 3 দিনের মধ্যে টেক্সট আমরা শেষ করে দেব। সো এই মোটামুটি আমরা আমাদের আজকে অ্যাক্ট 1 এর এতটা অংশ আমরা রাখলাম। এর পরের দিনকে আমরা অ্যাক্ট 1 শেষ করে প্লে সামারিটা পুরোটা শেষ করব। বলো, কারো কোনো প্রশ্ন? তোমরা মোটামুটি প্লের স্পিরিটটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। করছি তোমাদেরকে আমি প্লের ধরনটাকে বোঝাতে পেরেছি, আগে পরের দিনকে মানে পুরোটাই বুঝিয়ে দিতে পারবো, যেহেতু পুরো সামারিটাই হয়ে যাবে। তারপরে আমরা নাটকটা অল্প অল্প করে পড়ে নেবো 2-3 দিনে, দিয়ে শেষ করে আমরা বেরিয়ে যাবো আমাদের নেক্সট গন্তব্য 12th নাইট। 12th নাইট শেষ হলেই আমাদের ইন্টারেস্টিং এটা। হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং, ইটস আ ভেরি ইন্টারেস্টিং প্লে, ইটস আ কন্টেম্পোরারি প্লে, ইটস কোয়াইট ইন্টারেস্টিং। ঠিক আছে, খুব ইন্টারেস্টিং। যখন নাটকটা পড়বো তখনও দেখবো ইন্টারেস্টিং। আচ্ছা, বলছি যে দাঁড়াও, লেট মি স্টপ দ্য রেকর্ডিং এট ফার্স্ট।